হ্যালো, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই বর্ষা। অনেকদিন পর আসছি। কেন এত দেরি হলো বা কি হয়েছে এত আমি ডিটেইলে যাব না, কারণ ইন্ট্রো অনেক লম্বা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আজকে আমি ঠিক করছি যে ইন্ট্রোই দিব না। এত হাবিজাবি কথা বলার কোনো দরকার নাই, যেহেতু অনেকদিন লেট করেছি। সো আমি আরো চাচ্ছি না যে বড় ইন্ট্রো দেখতে যে আপনারা বিরক্ত হয়ে যান ফার্স্টে। সো ডিরেক্টলি গল্পে চলে যাব। আজকে যেই গল্পটা বলবো সেটা চায়না থেকে, চায়নার শ্যানডং প্রভিন্সের একটা গল্প। একটা নিউলি ওয়েড কাপল, যার মধ্যে ওয়াইফ যে ছিলেন সে ছিলেন 3 মাসের প্রেগনেন্ট, এবং ওই অবস্থায় তাকে প্রচন্ড টর্চার করে মারা হয়, এবং সাথে যে হাজবেন্ড ছিলেন তাকেও সেম ভাবে প্রচন্ড টর্চার করে মারা হয়। কেন মারা হয়, কিভাবে মারা হয়, পেছনের হিস্ট্রি সবকিছু জানবো। তো বেশি কথা বলাচ্ছি না, চলুন শুরু করি আজকের গল্প। যেটা বলছিলাম, আজকের গল্পটা হচ্ছে চায়না থেকে, চায়নার শ্যানডং প্রভিন্সের ফে কাউন্টি নামক জায়গাটা থেকে এই কাপলটা বিলং করছে, যাদেরকে নিয়ে আমি আজকে গল্প বলবো। ওদের বিয়ে হয়েছিল খুবই রিসেন্টলি, মানে খুব বেশি দিন হয়নি, বছর খানেক হয়েছে কি হয়নি এরকম একটা অবস্থা। এবং অলরেডি এর মধ্যেই যে ওয়াইফ, যার নাম হচ্ছে লি হং, সে 3 মাসের প্রেগনেন্ট। আমরা যেই সময়ের কথা বলতেছি সেই সময় সে অলরেডি 3 মাসের প্রেগনেন্ট। এবং লি হং একটা ফুড স্টল চালাতো, মানে নিজের একটা ছোটখাটো বিজনেস ছিল। অপরদিকে যিনি হাজবেন্ড তার নাম হচ্ছে সুন গাং। বাই দ্য ওয়ে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং নামগুলো খুবই কঠিন, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো উচ্চারণ ঠিক করছি না, সম্ভাবনা। এরপরে যে নামগুলো আসবে সেগুলো আমার কাছে আরো খটর মটর লেগেছে, সো এক্সকিউজ মি ফর দ্যাট। তো যিনি হাজবেন্ড ছিলেন সুন গাং, সুন গাং একজন প্রফেশনাল শেফ। এবং সুনগাং এবং লি হং এর যে সম্পর্ক, ওদের যে ম্যারেজ, মানে আমরা যতদিনের কথা বলতেছি, খুবই সুন্দর একটা সম্পর্ক যাচ্ছিল। ওদের যখন বিয়ে হয় সেই সময় ওদের বিয়েটা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে শেষ হয় আর কি। ওদের যে ওয়েডিং ডিনার ছিল সেটাও খুব সুন্দর ছিল, সবাই খুব এনজয় করে। এবং যদিও ওরা একেবারে অর্ডিনারি পিপল, মানে খুব বড় লোক না, একেবারেও যে চলার মতো অবস্থা নেই এরকমও না, নর্মাল আমাদের মতো সাধারণ মানুষ। এত সাধারণ যে কোনো শত্রু থাকার কথা না এরকম। আই মিন, কিছু মানুষ যারা থাকি আমরা, যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, এছাড়া আমরা খুব বড়লোকও না যে অনেক শত্রু ক্রিয়েট হবে। ইভেন হচ্ছে নিজেরা কোনো ক্রাইমের সাথে জড়িত না যে শত্রু থাকবে, এরকম কিছুই না, একেবারে নর্মাল মানুষজন। সেরকমই ছিল সুন গাং এবং লি হং। তো বিয়ের পর থেকে ওরা ফে কাউন্টির একটা রাইস ফিল্ড, বা যেখানে আর কি ধান চাষ হয়, এরকম একটা মাঠের পাশে ছোট্ট একটা বাসাতে থাকা শুরু করে। বাসাটা খুবই ছোট, একতলা একটা বাসা, খুবই আর কি রুরাল একটা সাইডে, সো বুঝতে পারছেন খুব হাইফাই না, একতলা জাস্ট ছোট একটা বাসা। ওখানে ওরা থাকা শুরু করে, এবং তার কিছুটা দূরেই সুনগাং এর যে মা উনি থাকতেন, উনি একাই থাকতেন। আর এদিকে এই বাসাটাতে সুনগাং এবং ওর ওয়াইফ লি হং থাকতো। তো এই বাসাটা যেহেতু খুব ছোট এবং স্পেস জাস্ট দুজন থাকতে যতটুকু দরকার এরকমই, তো বাসার সিকিউরিটির জন্য বাড়তি এরিয়া, প্রাচীর বা ওয়াল কিছুই করা ছিল না। বিয়ের পরে ওরা চিন্তা করে যে যাতে বাসাটার একটু সিকিউরিটি বাড়ানো যায়, এই কারণে ওরা বাসাতে সিসিটিভি ক্যামেরা এবং উডেন আর কি ওয়াল বানায়, যাতে একটু মোটামুটি সিকিউরড অবস্থায় থাকে। এছাড়া যেহেতু একেবারেই গ্রামের সাইডে, যেটা বলছিলাম যে রাইস ফিল্ডের পাশে বাসা, সো ওই এরিয়াটা এরকম যে সন্ধ্যা মোটামুটি 6টা বাজতে বাজতেই সব একদম চুপচাপ হয়ে যায়। যারা আর কি একটু গ্রাম সাইডে থাকে তারা বুঝতে পারবে যে সাধারণত মানুষ সন্ধ্যার পরে শহরের মতো এত বাইরে থাকে না গ্রামে। তো সেরকমই তো, ওদের বাসার পাশে ওরকম সব চুপচাপ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো যার যার মতো সেই যার যার বাসায় থাকে, এরকম অবস্থা। তো এইভাবে ভালোই চলছিল। এবার চলে আসি হচ্ছে 2013 সালে মে মাসে। এই মাসের হচ্ছে 15 তারিখ, যে সময়টা হচ্ছে লি হং মানে ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট। তো ওই সময় সুনগাং এর যে মায়ের বাসা, সেটা তো পাশেই ছিল বললাম। তো সুনগাং এবং লি হং এর কথা ছিল সুনগাং এর মায়ের বাসায় ওই দিন হচ্ছে ওরা খাওয়া দাওয়া করতে যাবে, মানে দুপুরে লাঞ্চ করবে। তো সেই উদ্দেশ্যে সুনগাং এর যে মা, উনি একজন বৃদ্ধ মহিলা, উনি বাসায় মোটামুটি রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট শুরু করে সকাল থেকে। এবং সকাল 11টার সময় উনি সুনগাংকে ফোন দেওয়া শুরু করে যে ওরা ঘুম থেকে উঠেছে কিনা, কখন আসবে, বা রেডি হচ্ছে কিনা। সকাল সকালে আসার কথা যেহেতু লাঞ্চ করবে, সো রেডি হচ্ছে কিনা, এসব জাস্ট র্যান্ডম খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেয়। ফোন দেওয়ার পরে একবার, দুইবার, তিনবার, অনেকবার ফোন দেয়, বাট
অপর পাশ থেকে ফোন রিসিভ হয় না। তো সুনগাং এর মা যেটা মনে করে যে হয়তো এখনো ঘুমাচ্ছে, হয়তো আজকে একটু বেশি ঘুমাচ্ছে, যেহেতু দুপুরে খেতে আসবে, হয়তো বা দুপুরের দিকে চলে আসবে এরকম। তো এটা ভেবে উনি কিছুক্ষণ ফোনে ট্রাই করার পরে ওদেরকে আর ফোন দেয় না। এরপর সকাল যে দুপুর হয়ে যায়, দুপুরে যখন ওরা আসে না তখন সুনগাং এর মা আবার সুনগাংকে ফোন দেয় যে ওরা কখন আসবে, দুপুরে খাওয়ার কথা ছিল। ওর মা লিটারালি খাবার রেডি করে নিয়ে বসে আছে। অনেকবার ফোন দেয় কিন্তু কেউ ফোন পিক করে না। এবং তখন সুনগাং এর মায়ের একটু একটু কাইন্ড অফ টেনশন হতে থাকে যে উনি ফার্স্টলি যেটা মনে করে যে হয়তো ওদের মধ্যে কোনো ঝগড়া হয়ে গেছে, হতেই পারে, আম, ঝগড়া হতেই পারে। তো উনি ভাবে যে ওদের মধ্যে হয়তো আসার আগেই কোনো ঝগড়া হয়েছে, এই কারণে ওরা আসছে না বা ফোন ধরছে না। তারপরে সে আরেকটু ওয়েট করতে থাকে, আরেকটু ওয়েট করে আবার ফোন দেওয়া শুরু করে যখন বিকাল হয়ে যাচ্ছে অলমোস্ট এরকম সময়। এবং তখনও যখন ফোনটা ধরে না তখন সুনগাং এর মা চিন্তা করে যে বাসা তো খুব বেশি দূরে না, সে যেয়ে একটু খোঁজ নেবে যে কি হয়েছে। এবং তখন পর্যন্ত সে লিটারালি চিন্তা করতে থাকে যে হয়তো এরকম কোনো ঝগড়া হয়েছে যে সুনগাং এর যে ওয়াইফ মানে লি হং হয়তো ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে তার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য, আর সুনগাং হয়তো তার বউকে আর কি মানাতে গেছে বা নিয়ে আসতে গেছে, এই জন্য হয়তো ফোনটা ধরতে পারছে না। তো সে চিন্তা করে সুনগাং এর মা সুনগাং এর বাসার উদ্দেশ্যে বের হয় যে আমি যে দেখে আসি কি হয়েছে। তো সে যখন বাসার দিকে যায়, যাওয়ার পরে একদম আর কি দরজার বাসার গেটের সামনে যখন পৌঁছায় তখন দেখে যে গেট থেকে সে দেখতে পায় যে ওদের যে বাসার মেইন দরজা মানে ঘরের যে মেইন দরজা সেটা হচ্ছে খোলা। খোলা মানে পুরোটা খোলা না, অর্ধেকটা খোলা এরকম। তো ভেতরে কিছুটা দেখা যাচ্ছে। তো বিষয়টা দেখে সে একটু অবাক হয় যে দরজা খোলা। তো সে কিছু মনে না করে, যেহেতু মা, সে কিছু মনে না করে সে ডিরেক্টলি ঢুকে যায়, নক টক করার প্রয়োজন মনে করে না। এবং ঘরে ঢোকার পরে সে দেখে যে বাসার মধ্যে খুবই চুপচাপ অবস্থা, কোনো কথাবার্তা সারা শব্দ নাই। তারপর সে সোজাসুজি চলে যায় ওদের বেডরুমে, যে বেডরুমে ওরা এখনো কি ঘুমাচ্ছে কিনা, দরজা খোলা রেখে ভুল করে নাকি কি হয়েছে, ঝগড়া করে দুজন দুদিকে মুখ ফিরে বসে আছে কিনা এটা দেখতে জাস্ট সে বেডরুমে চলে যায়। বেডরুমে যাওয়ার পর দেখে যে না, বেডরুমে কেউ নাই। আশা তারপরে সে এদিক ওদিক খুঁজতে থাকে বাকি সব রুমে, কিচেনে, ডাইনিং এ। এবং দেখে যে বাসাটা খুব পরিপাটি সুন্দর করে গোছানো, কিন্তু বাসার মধ্যে কোনো মানুষ নাই। সুনগাংও নাই, লি হংও নাই। তো যখন সে বাসার মধ্যে কাউকে দেখতে পায় না এবং ফোন তো অনবরত ফোন দিচ্ছে, পিক করে না, তখন সে বাসার আশেপাশের মানে বললাম যে কাঠের ওয়াল যে দেওয়া হয়েছে ওর মধ্যে যে এরিয়াটুকু বাসার ওর মধ্যে সে খোঁজাখুঁজি করা শুরু করে যে কোনো দিকে কেউ আছে কিনা। তারপরে খোঁজাখুঁজি করতে করতে সে যেটা দেখে খুব উইয়ার্ড একটা জিনিস, সেটা হচ্ছে যে বাসায় সুনগাং বা লি হং নেই ঠিক আছে, বাট ওদের একটা পোষা কুকুর ছিল। তো সুনগাং এর মা যখনই বাসায় আসতো, যেহেতু কুকুরটা তাকে চেনে, তো কুকুরটা তাকে দেখলে খুব এক্সাইটেড হয়ে যেত, মানে খুবই খুশি হয়ে কোলে চলে আসতো, ডাকতে থাকতো ননস্টপ। তো সুনগাং এর মা যেটা খেয়াল করে যে মানুষ তো কেউ নাই, কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম খুঁজতে খুঁজতে বাসার পেছন দিকে সে যে দেখে যে আনফরচুনেটলি সে বুঝতে পারে না কিভাবে, বাট কুকুরটা খুবই রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে এবং মারা গেছে। এটা দেখার পরে সে আসলে খুব ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে কুকুরটা ওদের খুবই পছন্দের এবং প্রিয়। তো তার এভাবে মারা যাওয়া মানে নর্মাল ডেথ না, কেউ ওকে খুব ইচ্ছে ভাবে আর কি মেরে ফেলছে, যেটা নর্মাল না। তো এটা দেখে তার তখন চিন্তা হতে থাকে তার ছেলে এবং ছেলের বউয়ের জন্য যে ওরা গেল কোথায় এবং বাসার দরজা কেন খোলা। তো যখন কোনোভাবেই সে খুঁজে পায় না, কিছুক্ষণ ওয়েট করে, তারপর যখন খোঁজ পায় না তখন সে আর টেনশন নিতে পারে না এবং পুলিশকে ফোন দেয়। ফোন দিয়ে এরকম জানায় যে আমার ছেলে আর ছেলের বউ হচ্ছে মিসিং, আমি সকাল থেকে ওদেরকে খুঁজছি বাট খুঁজে পাচ্ছি না। প্লাস এটাও বলে যে ওদের কুকুরটা এরকম বাসার পেছনে খুব বিচ্ছিরি ভাবে মরে পড়ে আছে। পুলিশকে ফোন দেওয়ার মোটামুটি 10 মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছায় যায়। পুলিশ যখন পৌঁছায় তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। পুলিশ পৌঁছায়, পুলিশ ইমিডিয়েটলি খোঁজাখুঁজি শুরু করে, বাসার মধ্যে ঢুকে ঢুকে দেখে যে হ্যাঁ, বাসা সবকিছু ঠিকঠাক পরিপাটি আছে। তবে একটা জিনিস একটু ওদের উইয়ার্ড লাগে যে ডাইনিং টেবিলে লেফট ওভার কিছু খাবার আছে যেগুলা কিনা ফ্রেশ, নষ্ট হয়ে যায় নাই। জাস্ট মনে হচ্ছে যে কেউ খেয়ে সবকিছু ওভাবেই খোলা ছেড়ে দিয়ে ওরকমই রেখে চলে গেছে এরকম। তাছাড়া বাকি ঘর বাড়ি বেশ পরিপাটি। তো ওরা ঠিক বুঝতে পারে না যে বিষয়টা কি হয়েছে। সাপোজ যদি এরকম হয় যে ওদের কিছু হয়েছে, তাহলে তো বাসায় যদি কেউ আসে, ওদের কিছু যদি হয়, তাহলে বাসায় একটু উল্টাপাল্টা থাকবে, ভাঙচুর থাকবে, যদি চুরি ডাকাতিও হয়। আবার এরকম কিছুই নাই, আবার কুকুরটাকেও কেউ এরকম বিচ্ছিরি ভাবে মেরে রাখছে। তো পুলিশ কিছু বুঝতে পারে না এবং চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজি করতে করতে ওদের বাসারই পাশে একটা সাইডে একটা, আমি ছবি দিয়ে দিব, একটা
মাটির ঢিবি মতো আছে, ওইখানে একটা টানেল মতো করে গর্ত করা মাটির মধ্যে আর কি, মানে ওই বড় ঢিবিটার মধ্যে। তো ওইখানে পুলিশের সাথে যে পুলিশের যেই আর কি কুকুর থাকে, স্নিফার ডগস বলে মেবি, তো ওই কুকুরগুলা ওই টানেলটার সামনে যে খুব ঘেউ ঘেউ করতে থাকে এবং মানে পুলিশকে টানতে থাকে যে ওই টানেলটার দিকে যাওয়ার জন্য। তো ওইখানে যখন পুলিশ যায়, পুলিশ দেখে যে নর্মাল একটা গর্ত মতো লাগছে, মানে গর্তটা যে খুব রিসেন্ট করা হয়েছে এরকম না, আগে থেকেই ছিল এরকম, বাট গর্তের মুখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে বন্ধ, কারণ কিছু কর্ন স্টার্চ, তারপরে হচ্ছে ঘাস পাতা দিয়ে জাস্ট চাপা দেওয়া এরকম। তো তারপরও পুলিশের কুকুরগুলো যখন আর কি খুব ঘেউ ঘেউ করতে থাকে ওই জায়গাটায়, যে তখন পুলিশ ডিসাইড করে যে ওরা আর কি ওগুলো সরায় ওই টানেলটার মধ্যে কি আছে একটু দেখবে। এবং যখন পুলিশ টানেলটার মধ্যে দেখতে যায় কি আছে, তখন আনফরচুনেটলি ওরা দুটো ডেড বডি খুঁজে পায়, একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল। ফিমেল ডেড বডিটা হচ্ছে লি হং এর মানে ওয়াইফ, যে কিনা 3 মাসের প্রেগনেন্ট ছিল, আর মেল ডেড বডিটা হচ্ছে বুঝতে পারছেন কার, দ্য হাজব্যান্ড। এবং দুজনকেই প্রাথমিক পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছিল যে ওদের সাফোকেট করে মারা হয়েছে বা শ্বাসরোধ করে মারা হয়েছে। এবং এছাড়াও দুজনের গায়ে অনেক দাগ ছিল, ওদেরকে মোস্ট প্রবাবলি টর্চার করা হয়েছে খুব, এরকম দাগ, যেটা দেখে তো প্রথমেই সবাই বুঝে যায় যে এটা কোনো নর্মাল ডেথ না। ফার্স্ট অফ অল নর্মাল ডেথ হলে তো ওরা ওদের বাসার মধ্যেই থাকতো বা ঘরের মধ্যেই থাকতো, তো ওদেরকে আর কি কেউ প্রচন্ড টর্চার করে মেরে ওই টানেলটার মধ্যে রেখে ওখানে আবর্জনা চাপা দিয়ে গেছে। এটা দেখার পরে তো পুলিশ সাথে সাথে যেই মার্ডার স্পট বা যেখানে ওদের বডি পাওয়া যায় সেই জায়গাটা সহ ওদের বাসা আরো ভালোভাবে খোঁজা শুরু করে, যে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, কোনো সোর্স পাওয়া যায় কিনা, যে কে করে থাকতে পারে, কিভাবে হতে পারে, কেন করতে পারে। তো খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ যেটা নোটিস করে যে ওদের বাসায় যেই সিসিটিভি ক্যামেরা সেটার তার পেছন থেকে কাটা, একটা ক্যামেরা ছিল না তা না, বেশ কিছু ছিল, সবগুলোরই তার পেছন থেকে কাটা, এবং কেউ ইন্টেনশনালি এটা করেছে। প্লাস আরেকটা জিনিস নোটিস করে যে ওদের বাসার একটা সাইডের রুমের একটা জানলার নিচ দিক থেকে গ্রিল এরকম করে আর কি বাঁকা করে একজন মানুষ ঢুকতে পারবে এরকম একটা স্পেস বানানো, যে বাইরে থেকে একজন মানুষ ওর মধ্যে দিয়ে ঘরের মধ্যে যেতে পারবে। তো এটা দেখার পরে পুলিশ ভাবে যে হয়তো রবারি কেস হইতে পারে, যেহেতু এভাবে করে জানলা কেটে মানুষ ঢুকছে, হয়তো জানেও না এখনো, কারণ জানলা যে কাটা হয়েছে হইতে পারে যে জানলা কেটে মানুষ ঢুকে ওদেরকে মার্ডার করছে, অথবা হতে পারে জানলাটা আগে থেকে ওরকম ছিল, ওরা জাস্ট আইডিয়া করতে থাকে যে হয়তো রবারি কেস হতে পারে। এবং এইটা চিন্তা করে ওরা বাড়ির আলমারি প্লাস এরকম জায়গাগুলো খোঁজা শুরু করে যে কি কি জিনিস হারাই গেছে এরকম। তো ওরা খুব বেশি যে লুটপাট হয়েছে এটা ওরা বুঝতে পারে না, কারণ যেটা বলছিলাম প্রথম থেকে যে সবকিছু খুব পরিপাটি অবস্থায় ছিল। এরপর তো পুলিশের কোনো আইডিয়াই আর আসে না যে কেন আর কি একটা র্যান্ডম কাপলকে কেউ এভাবে মেরে এভাবে একটা জায়গায় হাইড করে রেখে যাবে। পুলিশ সুনগাং এর মায়ের কাছে জিজ্ঞাসা করে যে ওদের কোনো শত্রু ছিল কিনা বা ওদের সাথে রিসেন্টলি কারো কোনো ঝামেলা হয়েছে কিনা, বাট এরকম কিছুই খুঁজে পায় না। যেটা প্রথম থেকে বলছিলাম যে খুবই সাধারণ মানুষ এরা, সাধারণত এরকম এরকম র্যান্ডম অর্ডিনারি পিপল এর ক্ষেত্রে এরকম বড় শত্রু কেউ থাকে না যে জাস্ট মেরেই ফেলবে এসে এরকম। তো তারপরে পুলিশ আশেপাশে ওদের বাসা সার্চ করে যখন কিছু পায় না, তখন ওই এলাকার আশেপাশের এরিয়া সার্চ করতে থাকে, ওই এলাকার পাশ দিয়ে একটা ছোট নদী টাইপ ছিল সেইটা সার্চ করতে থাকে, এবং সেই সাথে বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজও সার্চ করতে থাকে ওরা, যে কোথাও থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এভাবে অনেক সার্চ করার পরে যেটা বলছিলাম যে ওদের বাসার কাছাকাছি একটা ছোট নদী টাইপের ছিল, ওইখান থেকে একটা ব্যাগ উদ্ধার হয়, যে ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিস পাওয়া যায়, যেটা দেখে পুলিশের একটু সন্দেহ হয় যে এগুলা হয়তো এই মার্ডার কেসটার সাথেই জড়িত। তো ওই ব্যাগের মধ্যে হচ্ছে কিছু খালি ড্রিঙ্কস এর বোতল ছিল, তারপরে চিপসের প্যাকেট, এরকম কিছু হাবিজাবি ময়লা আবর্জনা, সাথে একটা জিন্স ছিল, মানে ওরা বুঝতে পারে না প্রাথমিক পর্যায়ে যে এটা কার হতে পারে। এবং সেই সাথে যেটা ওদের কাছে ফার্স্টে ফিশি লাগে সেটা হচ্ছে ওই ব্যাগের মধ্যে থেকে ওরা সুনগাং এবং লি হং এর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট যেটা ওইটা খুঁজে পায়, এবং সাথে হাবিজাবি কিছু জিনিসপত্র ছিল যেগুলা ওয়েস্টেজ হিসেবেই ধরা যায়। তো ওইখানে যখন ওরা ওদের ম্যারেজ সার্টিফিকেট খুঁজে পায় তখন তো ডেফিনেটলি বুঝতে পারে যে এই ব্যাগ বা ব্যাগের মধ্যে যা আছে সবকিছুই আসলে ওই মার্ডারটার সাথে জড়িত, কারণ না হলে ওদের ম্যারেজ সার্টিফিকেট কিভাবে এখানে সে নদীর মধ্যে ব্যাগের মধ্যে পড়বে। তো ওখানে যে আর কি জিন্স
পাওয়া যায়, ওই জিন্সটার পকেট চেক করতে থাকে পুলিশ, এবং একটা পকেট থেকে ওরা একটা কার্ড পায়, যেটা হচ্ছে একটা অ্যালাওয়েন্স কার্ড, যেটা আমরা বলতে পারি যে বয়স্ক ভাতা দেয় না, এরকম একটা কার্ড, যে প্রতি মাসে সরকারের কাছ থেকে ওই কার্ডে যার নাম লেখা ছিল সে 55 ইয়েন মতো আর কি টাকা পায়, এবং ওই টাকাটা নিয়ে আসার জন্য ওই কার্ড ইউজ করতে হয়। তো ওই কার্ডের উপরে যার নাম ছিল সে হচ্ছে ফু ডা গুয়াং। তো ফু ডা গুয়াং এর যে ঠিকানা দেওয়া ছিল ওই কার্ডের উপরে, সেটা সুনগাং এর বাসা থেকে খুব বেশি দূরে না, আবার একেবারে যে কাছে পাশাপাশি বাসা এরকমও না। তো যাই হোক, পুলিশ খুঁজতে খুঁজতে ফু ডা গুয়াং এর বাসায় পৌঁছে, এবং বাসায় পৌঁছানোর পর দেখা যায় খুবই জরাজীর্ণ অবস্থার একটা বাসা, এবং ওই বাসাটার মধ্যে ফু ডা গুয়াং বলে যে লোকটা থাকে তার বয়স 70 বছর। কাইন্ড অফ অ্যাবনর্মাল, মানে বয়সের কারণে এবং অসুস্থতার কারণে কাইন্ড অফ একটু অ্যাবনর্মাল টাইপ হয়ে গিয়েছে, এরকম একটা লোক, যে কিনা অসুস্থতার কারণে ম্যাক্সিমাম টাইম কিনা বেডেই শুয়ে থাকে এরকম। এবং দেখে যেটা বোঝা যায় বাসার পরিবেশ দেখে, যে অবস্থা ভালো না, মানে ফিনান্সিয়াল অবস্থা ভালো না, এবং যেই কারণে হয়তো উনি সরকারের কাছ থেকে আর কি এই টাকাটা প্রতি মাসে পায়। তো ফুডা গুয়াংকে যে জিজ্ঞাসাবাদ করবে যে উনি এরকম একটা মার্ডারের সাথে জড়িত কিনা, বা লি হং বা সুন গাংকে চেনে কিনা, পুলিশ ফুডা গুয়াং এর সাথে কথা বলার পরে বুঝতে পারে যে এরকম একটা বয়স্ক, অসুস্থ, কিছুটা মেন্টালি আনস্টেবল লোকের পক্ষে আসলে এত বড় একটা ক্রাইম করা সম্ভব না। মানে যেভাবে ওরা বডি দুইটা উদ্ধার করছে, এইভাবে কাউকে মারা এবং দুইজন মানুষকে একসাথে, বুঝতে পারছেন এত বড় কাজ ফুডা গুয়াং এর মতো লোকের পক্ষে করা সম্ভব না। তো তখন পুলিশ হচ্ছে ফুডা গুয়াং এর কাছে এমনি জিজ্ঞেস করতে থাকে যে তোমার ফ্যামিলিতে আর কে কে আছে, প্লাস ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকে। তো তখন পুলিশ জানতে পারে যে ফুডা গুয়াং এর একটা ছেলে আছে, যার নাম কিনা ফুগাং। এই ছেলেটাই হচ্ছে মানে সেই মানুষ যে মোস্ট প্রবাবলি তার জিন্সটা ছেড়ে আসছিল ওই ব্যাগে করে নদীর মধ্যে। কারণ ফুডাগুং এর সাথে কথা বলে জানা যায় যে ওর ছেলেই মেনলি ওই কার্ডটা দিয়ে, অ্যালাওয়েন্স কার্ডটা দিয়ে প্রতি মাসে টাকা উঠায় নিয়ে আসে, যেহেতু ফুডাগুয়াং এর পক্ষে যাওয়া সম্ভব না, সে অসুস্থ, বিছানাতেই থাকে ম্যাক্সিমাম টাইম। তো ওই কার্ডটা মেনলি ওর ছেলে ইউজ করতো এবং টাকা উঠায় নিয়ে আসতো। এবং আরো সে জানতে পারে যে এই কার্ডটা দিয়ে টাকা উঠায়, মানে সরকার থেকে পাওয়া টাকাটা উঠায় নিয়ে এসে ও যে ওর বাবার পেছনে খরচ করতো বা ওষুধ কেনার পেছনে খরচ করতো, বিষয়টা এরকম না, ও ওর নিজের মতো ইউজ করতে এই টাকাটা, সাপোজ ইন্টারনেট ক্যাফেজ প্লাস ওর যে লাইফস্টাইল হোয়াট এভার এইসব কাজে সে খরচ করতো। মানে সে তার বাবার কোনো কিছু দেখাশোনা করতো না। এছাড়া কুডাগোয়াং এর ফ্যামিলিতে আর কেউ নাই, জাস্ট বাবার ছেলে। তো যখন পুলিশ জানতে পারে যে কার্ডটা আসলে ওর ছেলে ফু গাং ইউজ করতো, সো ওরা ফু গাংকে প্রথম সাসপেক্ট হিসেবে ধরে। যেহেতু ওর প্যান্ট পাওয়া গেছে ওখানে, প্যান্টের মধ্যে কার্ড পাওয়া গেছে, এবং ওই ব্যাগের মধ্যেই লি হং এবং সুনগাং এর ম্যারেজ সার্টিফিকেট পাওয়া গেছে, সো ওরা বুঝেই নেয় যে হয়তো কোনো কানেকশন অবশ্যই আছে, সো ওকেই ফার্স্ট আর কি সাসপেক্ট হিসেবে ধরে। ইন দ্য মিন টাইম পুলিশ আরো খোঁজাখুঁজি করে বুঝতে পারে যে এই যে লি হং এবং সুনগাং, এই কাপলটার যেই ব্যাংক কার্ড ছিল, এই দুজনের কার্ডই আর কি ওদেরকে যেদিন মারা হয় সেদিন ওদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়, এবং যেদিনকে রাতে ওদেরকে মারা হয়েছে সেই রাতেই ওদের এই কার্ড থেকে একটা এটিএম বুথ থেকে 11,000 ইয়েন উইথড্র করা হয়েছে, এবং যেই বুথ থেকে আর কি টাকা উইথড্র করা হয়েছে সেই বুথের ফুটেজ চেক করলে ওরা বুঝতে পারে যে টাকা উইথড্র করেছে সে লি হংও না, আবার সুনগাংও না, সে অন্য একটা ছেলে, যে কিনা মাথায় ক্যাপ পরে এসেছিল টাকা উইথড্র করতে, এবং যখন টাকা উইথড্র করছিল তখন সে একা একাই মুচকি মুচকি হাসছিল, এবং মানে সে খুবই খুশি এরকম দেখা যাচ্ছিল। এদিকে তো ফু গাং এর কথা জানার পরে ফু গাংকেও এরা খোঁজাখুঁজি করতে থাকে, কারণ ফু গাং বাসায় ছিল না। সাথে সাথে এই যে বুথে যে ছেলেটা টাকা উইথড্র করে সেই ছেলেটাকে খোঁজাখুঁজি করতে থাকে। অ্যাট দ্যাট মোমেন্ট পুলিশ আসলে বুঝতে পারে যে এই যেই ক্রাইমটা হয়েছে এটা আসলে কোনো একজন মানুষ করে নাই, এখানে দুইজন আছে। ওরা ধরে নেয় যে এখানে দুইজন আছে, একজন হচ্ছে ফুগাং আর একজন হচ্ছে এই যে ছেলেটা টাকা উইথড্র করছে সেই ছেলেটা। বাই দ্য ওয়ে, এই ছেলেটার নাম হচ্ছে জাং শুয়েজুন। আমি জাস্ট জাং বলছি কারণ আমার উচ্চারণ করতে অনেক কষ্ট হচ্ছে, এবং নামগুলো উচ্চারণ করতে গেলে আমি স্টোরি হারাই ফেলতেছি। যাই হোক, তো এই জাং শুয়েজুন এবং ফুগাং, এই দুইজনকে খোঁজাখুঁজি করা শুরু করে পুলিশ। এবং খোঁজাখুঁজি করতে করতে যখন ওরা আর কি আশেপাশে সব পুলিশ স্টেশনে আর কি জানায় দেয়, এবং ওদের যত সোর্স আছে সেগুলো ইউজ করে খোঁজাখুঁজি করতে থাকে, তখন ওরা একটা পর্যায়ে জানতে পারে যে এই যে জাং শুয়েজুন এবং ফুগাং, এরা দুইজন ওয়েস্ট চায়না প্রভিন্স নামক একটা জায়গায় যাওয়ার জন্য শ্যানডং প্রভিন্স থেকে বাসের টিকিট কেটেছে, দুজন একসাথে যাবে। তখন তার বুঝতে বাকি থাকে না যে এরা ডেফিনেটলি
এই যে মার্ডারটা এরাই করছে, না হলে এরা অ্যাট দ্যাট মোমেন্ট দুজন একসাথে টিকিট করবে কেন, তাও আরেকটা প্রভিন্সে যাওয়ার জন্য, যেটা কিনা শ্যানডং প্রভিন্স থেকে 1600 কিলোমিটার দূরে। মানে ওরা শ্যানডং থেকে 1600 কিলোমিটার দূরে ওয়েস্টার্ন চায়না প্রভিন্সে যাওয়ার জন্য দুজন একসাথে টিকিট করেছে। এটা যখন জানতে পারে, ওরা তো খুঁজে বের করে ফেলে যে ওরা কখন কোন বাসে কোথায় থেকে রওনা দিবে। সেই অনুযায়ী পুলিশ একটা ফুল টিম বানায় ফেলে, 30 জন পুলিশের একটা টিম। ওরা এই যে যাওয়ার যে পথ 1600 কিলোমিটার, এর মাঝখানে বিভিন্ন জায়গায় ওদের যে ফোর্স সেটাকে রেডি করে রাখে, যেন কোনো একটা জায়গা থেকে ওদেরকে ধরতে পারে। প্লাস আরো যেটা করে, কিছু পুলিশ সদস্য সিভিল ড্রেসে, ওরা এই যে যেই বাসটাতে এরা দুজন উঠবে সেই বাসে আগে থেকে উঠে বসে থাকে। তো যথারীতি নির্দিষ্ট টাইমে এই যে ফুগাং এবং জাং সুয়েজুন, এরা দুজন যেই কাউন্টার থেকে ওঠার কথা সেই কাউন্টার থেকে বাসে ওঠে। ওই বাসে পুলিশরা আর কি সিভিল ড্রেসে আছে, এবং ওখানে পুলিশের সংখ্যা অনেক ছিল, মানে নর্মাল যাত্রী থেকে পুলিশের সংখ্যায় বেশি বেশি ছিল, যেটা কিনা এই দুই ছেলে জানতো না। বাট বাস যখন থেকে চলা শুরু করে, ফুগাং এবং জাং সুয়েজুন, এদের দুজনের কাছে একটু ওয়ার্ড লাগে এই যাত্রাটা। কারণ হচ্ছে বাসের মধ্যে যারা আছে সবাই খুব চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, খুবই একটা থমথমে পরিবেশ হয়ে আছে। মানে প্রথমত তো ওরা একটা ক্রাইম করে আসছে, ওদের মনের মধ্যে ভয় আছে, এবং বাসের মধ্যে এরকম পরিবেশ থেকে ওদের না একটু কেমন কেমন লাগতে থাকে, ওদের সন্দেহ হইতে থাকে যে মেবি দেয়ার সামথিং রং। কিছু দূর যায় ওরা, যাওয়ার পরে ওদের আর ভাল লাগে না এই বাসের মধ্যে থাকতে, কারণ যতদূর ওরা যাচ্ছে বাসের মধ্যে কেউ কোনো টু শব্দ করছে না, কোনো নড়াচড়া করছে না, সবাই খুব সিরিয়াস মোডে বসে আছে। তো ওরা সন্দেহ করতে থাকে যে হয়তো ওদেরকে ধরতে কেউ আছে বাসের মধ্যে বা এরকম কিছু একটা। তো একটা পর্যায়ে যেয়ে ওরা যখন সিনটাই কাউন্টি নামের একটা জায়গার বাস স্টপে পৌঁছায়, পৌঁছানোর পরে ফুগাং এবং জাং সুয়েজুন ডিসাইড করে যে ওরা দুজন বাস থেকে নেমে যাবে, মানে বাকি রাস্তা আর যাওয়ার সাহস পায় না ওরা। তো ওরা নামবে নামবে এরকম চিন্তা করছে, এর মধ্যে হঠাৎ করে ওরা দুজন বাদে একটা ছেলে উঠে দাঁড়ায় পড়ে, এবং সে লিটারালি বাসের জানলা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তখন যারা সিভিল ড্রেসে পুলিশ ছিল ওরা খুব অবাক হয়, এবং যেহেতু একটা মানুষ এরকম করে উঠে পালানোর চেষ্টা করছে, যে কিনা ওদের যে টার্গেট ফুগাং বা জাং সুয়েজুন, এরা দুজন না, so ওরা তাড়াতাড়ি করে আর কি যে ছেলেটা পালানোর চেষ্টা করছিল ওকে ধরে ফেলে। যখন ওরা ওকে ধরার চেষ্টা করছিল তখন ওরা দেখে যে এই যে ফুগাং এবং জাং সুয়েজুন এরা দুজনও পালানোর চেষ্টা করতেছে, তখন ওরা এই তিনজনকেই ধরে ফেলে ওই আর কি বাস স্টপেই। এবং ধরে ফেলার পরে বুঝতে পারে যে ওরা যে ভাবছিল যে এই ক্রাইমটার পেছনে এই দুইজন আছে, বাট আসলে তা না, দুইজন না, তিনজন আছে। এই যে থার্ড ছেলেটা পালানোর চেষ্টা করছিল এও ওদের সাথে আর কি ইনক্লুডেড। এবং তখন তো ওরা ওই বাস কাউন্টারে তিনজনকে ধরে যখন আর কি প্রিপারেশন নিচ্ছিল নিয়ে যাওয়ার বা জিজ্ঞাসাবাদের, ওইখানেই ওরাও পালানোর চেষ্টা করছিল পুলিশের হাত থেকে। এরকম সময়ই হঠাৎ করে আরেকটা ছেলে, যে কিনা এতক্ষণ দাঁড়ানোই ছিল এই লোকজনের মধ্যে, যে সবাই যে দেখতেছে যে পুলিশ তিনটা ছেলেকে ধরতেছে, এদের মধ্যে দাঁড়ানোই ছিল আরেকটা ছেলে, সে কিনা হঠাৎ করে একটা চাকু বের করে, এবং চাকু বের করে একজন পুলিশ অফিসারকে অ্যাটাক করার চেষ্টা করে, এবং বলতে থাকে যে এই যে যে তিনজনকে ধরা হয়েছে এদেরকে ছেড়ে দিতে, এবং সে আর কি এই তিনজনকে নিয়ে পালাবে। তখন পুলিশ বুঝতে পারে যে ওরা প্রথমে যেটা ধারণা করেছিল যে দুইজন আছে এই ক্রাইমটার সাথে জড়িত, পরে ওরা ধারণা করে যে তিনজন আছে, বাট আসলে তিনজনও না, মোট চারজন। এরা জাস্ট মোট চারজনের একটা টিম। এই ফোর্থ যে ছেলেটা সেও বাসের মধ্যেই ছিল, বাট পুলিশ তাকে সন্দেহ করেনি, কারণ পুলিশ তো কোনো ক্লু পায়নি সেরকম কোনো। পুলিশ জাস্ট প্রথম দুইটা ছেলেকেই ধরার জন্য আসছিল। তো পুলিশ আলটিমেটলি মোট চারটা ছেলেকে পায়, এবং চারজনকে ধরে ডিরেক্টলি ওরা থানায় নিয়ে আসে। তো এই চারজনের পরিচয় দিই। প্রথম জনকে তো আমরা চিনেই গেছি অলরেডি, ফুগাং। সেকেন্ড জন যে ছিল জাং সুয়েজন, যে কিনা টাকা উইথড্র করেছিল বুথ থেকে। থার্ড জন, যার নাম হচ্ছে ওয়াং জুইয়াং, এবং ফোর্থ জনের নাম হচ্ছে জাও ফেং অর শাও ফেং কিছু একটা হবে, আই এম সরি। তো এই চারজন মিলে আর কি আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছি, বা ফার্স্টে যেই ক্রাইম সিনটার কথা বলেছি, এই ক্রাইমটা করেছে বা ওই দুজনকে মার্ডার করেছে। এবার পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, ও বাই দ্য ওয়ে বলে রাখি যে এই যে চারজন ছেলে, এরা চারজনই কিন্তু খুবই কম এজের। এর মধ্যে তিনজনের বয়স হচ্ছে 17 থেকে 26, আর আরেকটা ছেলে যে কিনা একটু ছোট, মানে 17 বছর ওর হয় নাই আর কি। এবার পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ওরা আস্তে আস্তে বলতে শুরু করে যে ওরা কেন করেছে, ব্লা ব্লা। এবার সে হচ্ছে
মানে কেন হয়েছিল এসব সেখান থেকে। প্রথমে জাং সুয়েজুন মানে যে বুথ থেকে টাকা উইথড্র করেছিল সেই ছেলেটা কিছুদিন আগে মানে এই যে মার্ডারটা হওয়ার কিছুদিন মানে মাসখানেক আগে এই কাপলের বাসায় একবার চুরি করতে গেছিল। মানে ছুটকা চুরি টাইপের, খুব বড় লেভেলের ক্রিমিনাল এরকম না। তো যেটা বলেছিলাম যে সন্ধ্যা ৬টা হইতে হইতেই ওই এরিয়াতে একদম অন্ধকার হয়ে যেত, যার যার বাসায় সে সেই থাকতো, এরকম অবস্থা ছিল। তো এরকমই একটা দিনে এই জাং সুয়েজুন তার কি বোধোদয় হয় আই ডোন্ট নো, সে চুরি করতে গেছিল এই লি হং এবং সুনগাং এর বাসায়। সে বুঝতে পারে যে বাসায় কেউ নাই, বাসাটা অন্ধকার, দ্যাটস ওয়াই সে আর কি যায় চুরি করতে। তো ওই দিন সে একাই যায় এবং একাই যাওয়ার পরে সে তেমন খুব বেশি আহামরি কিছু খুঁজে পায় না, কারণ যেটা বলছিলাম যে এরা যে খুবই ওয়েলদি ফ্যামিলি এরকম না। টুকিটাকি যা পায় তাই নেয়। চুরি করে চলে আসার সময় সে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, যেটা কিনা লি হং এবং সুনগাং এর ওয়েডিং ফটোগ্রাফির একটা ছবি। তো ওই ছবিটাতে যে ওয়াইফ লি হং, তাকে খুবই সুন্দর লাগছিল। খুবই সুন্দর লাগছিল বলতে লি হং আসলেই সুন্দরী ছিল। এটা মানে আমি এখন কথায় কথা বলছি সেরকম না। আমি যে ছবিগুলো দেখেছি ওখানে বোঝা যায়, বা যারা বিয়েতে এসছিল, যারা ওদেরকে চেনে সবার মতে লি হং খুবই সুন্দরী। তো এই লি হং এর ছবি দেখে জাং সুয়েজুন চুরি করে বের হয়ে আসার সময় লি হং এর ছবি দেখে ওর খুবই ভালো লেগে যায় এবং সে ফ্যান্টাসাইজ করতে থাকে লি হং কে নিয়ে। বাট ওই দিন কি আর করবে, ওর কিছু করার ছিল না। ওর জাস্ট খুব ভালো লাগে লি হংকে এবং ও যা পায় সেগুলো নিয়ে চলে আসে ওই বাসা থেকে। এরপর জাং সুয়েজুন কিছুদিন পর যায় ওর একটা ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে। ফ্রেন্ড মানে ছোট ভাই টাইপ, তার ভাইয়ের বিয়েতে, যে কিনা ছিল এই ফোর্থ ছেলেটা, মানে ওই ফ্রেন্ড যার কথা বলছি, ফোর্থ ছেলেটা যার নাম ছিল জাও ফেং অর শাও ফেং কিছু একটা। তো তার বড় ভাইয়ের বিয়েতে এই জাং সুয়েজুন যায়। যাওয়ার পরে ওইখানে সামহাউ এই যে ৪ জন ছেলের কথা আমরা বলছি বারবার, এই ৪ জন ছেলের একে অপরের সাথে পরিচিত হয় এবং পরিচয় হওয়ার সাথে সাথেই ওদের ওয়াইফ ম্যাচ করে যায় আমরা বলতে পারি। ওরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায় ৪ জন। মানে বিয়েতে তো অনেক মানুষই আসে এবং একটা বিয়ে বাড়ি গেলে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, সেরকম ওরা জাস্ট পরিচয় থেকে ওদের ভাইব মিলে যাওয়ার কারণে ওরা ৪ জন খুব ভালো বন্ধু হয়ে যায় এবং এরপর থেকে ওরা রেগুলার কথাবার্তা দেখা সাক্ষাৎ করতে থাকে। এরপর যেটা বলছিলাম যে ভাইব ম্যাচ হয়ে যায়, এটা কেন বলছি সেটা হচ্ছে যে এটা মানে জাং সুয়েজুন যে টাইপের মানুষ, যে অলরেডি এক বাসায় চুরি করে আসছে, এই বাকি ৩ জনও সেম কাইন্ড অফ মেন্টালিটির। সো এদের মেন্টালিটি ম্যাচ হওয়ার কারণে এদের মধ্যে অনেক ধরনের কথাই হইতে থাকে। এরপর এক সময় যে জাং সুয়েজুন বাকি ৩ জনকে শেয়ার করে যে আমি এরকম একটা বাসায় গিয়েছিলাম, ওই বাসা থেকে আমি ওই বাসার যে ওয়াইফ তার ছবি দেখেছি, মহিলাটা খুবই সুন্দরী এবং আমার খুব পছন্দ হয়েছে ওকে। এবার এরা ৪ জন মিলে প্ল্যান করে যে ওরা ৪ জন মিলে আবার ওই বাসায় যাবে, মানে লি হংদের বাসায় যাবে এবং ওরা ওখানে রবারি করার সাথে সাথে ৪ জনে ডিসাইড করে যে ওরা লি হংকে আর কি ওরা টেস্ট করবে। মানে আমি বলছি কথাটা এভাবে, বিষয়টা এরকম না। ওরা ৪ জনই যখন পুলিশকে আর কি ওদের স্টেটমেন্ট দিচ্ছিল তখন ওভাবেই বলে যে উই ওয়ান্টেড টু টেস্ট লি হং। এখানে টেস্ট করা বলতে কি বোঝাইতেছি আমি আই গেস আপনারা অলরেডি বুঝে গেছেন। তো যেই প্ল্যান সেই কাজ, ওরা এবার প্ল্যান করতে থাকে যে কিভাবে ওরা এই কাজটা করবে, কবে করবে। এরকম করতে করতে চলে আসে হচ্ছে মে মাসের 14 তারিখ, মানে লি হং এবং ওর হাজবেন্ড মার্ডার হওয়ার আগের দিন। মে মাসের 14 তারিখ ওরা লি হংদের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়ায় ওয়েট করতে থাকে এবং দেখতে থাকে, নোটিস করতে থাকে যে ওরা কখন বাসায় থাকে, কখন বাসায় থাকে না এবং কখন বাসা থেকে বের হয়, বের হলে কখন ব্যাক করে। নোটিস করার পরে ওরা চলে যায়। চলে যাওয়ার পরে মে মাসের 15 তারিখে মানে পরের দিন ওরা আবারও বিকেলের দিকে ট্রাইসাইকেল নিয়ে আসে এবং লি হংদের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়ায় সেম ভাবে নোটিস করতে থাকে। নোটিস করতে করতে একটা পর্যায়ে ওরা দেখে যে সন্ধ্যা অলমোস্ট হয়ে আসছে, এরকম সময় লি হং এবং সুনগাং দুজন বাসা থেকে একসাথে বের হয়। দুজন বাসা থেকে বের হওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে আসে
তখন এই 4টা ছেলে ডিসাইড করে ওদের বাসার মধ্যে ঢুকবে। যেহেতু বাসাটা খুবই ছোটখাটো কাঠের ওয়াল দিয়ে ঘেরা ছিল, সো খুব সহজেই ওরা বাসার এরিয়ার মধ্যে ঢুকতে পারে। ঢোকার পরে ওরা চারদিক ঘুরে দেখতে থাকে যে কিভাবে মেইন বাসার মধ্যে আর কি ঢোকা যায়। ইন দ্য মিন টাইম ওরা যেটা করে, যে কয়টা সিসি ক্যামেরা ছিল সেগুলার লাইন কেটে দেয় অলরেডি, যেন ওরা আর কি ক্যাপচার না হয়ে যায়। সো তার কেটে দেয়, এবং যেটা বলছিলাম যে একটা জানালার গ্রিল ভেঙে বাঁকানো অবস্থায় ছিল যাতে একজন মানুষ ভেতরে ঢুকতে পারে। ওই সময় ওরা ওই জানলাটার গ্রিল ওভাবে ভেঙে একজন ভেতরে ঢোকার মতো পজিশন করে, এবং ওদের 4জনের মধ্যে একজন ছেলে ওই জায়গাটা দিয়ে ভেতরে ঢুকে। ভেতরে ঢোকার পরে ভেতর থেকে দরজা খুলে দেয়, বাকি 3জন দরজা দিয়েই বাসার মধ্যে ঢুকে। এবার বাসার মধ্যে ঢোকার পরে ওরা এদিক ওদিক দেখতে থাকে কোন ঘরে কি আছে, কোন আলমারিতে কি আছে, বাসায় ভ্যালুয়েবলস কি কি আছে সেগুলো ওরা নিতে থাকে। এবং ওরা সেই সাথে লি হং এবং সুন গাং এর, যেহেতু ওরা নিউলি উইড ম্যারিড ছিল, সো ওদের অনেক ছবি আছে, সেগুলো ওরা দেখতে থাকে, এবং সবাই একমত হয় যে লি হং আসলেই খুব সুন্দরী। ওরা লি হং এর ছবি দেখে ফ্যান্টাসাইজ করতে থাকে যে আজকে অনেক মজা হবে বা সামথিং লাইক দ্যাট। এবং ওরা না ওদের, আমি জানি না কেন, ওদের ফ্যান্টাসি থেকে নাকি কি থেকে আমি জানি না, ওদের দুজনের একসাথে যে ছবি আছে সেগুলো ওরা ছিঁড়তে থাকে, ছিঁড়ে এদিক ওদিক ছড়াই ফেলে, তারপরে বাসার সবকিছু এলোমেলো করতে থাকে। এভাবে করার পরে ওরা যখন ওদের লুটপাট হয়ে যায় তখন ওরা ওয়েট করতে থাকে বাসার মধ্যে কখন লি হং এবং সুন গাং বাসায় ফিরবে। এই জন্য, কারণ ওদের ইন্টেনশন শুধুই চুরি ডাকাতি করা ছিল না, ওদের মেইন ইন্টেনশন ছিল হচ্ছে লি হংকে টেস্ট করা। সো ওরা বাসার ভেতরে ওয়েট করতে থাকে যে কখন ওরা বাসায় ফিরবে, কখন ওরা লি হং এর উপর ঝাঁপায় পড়বে। এভাবে ওয়েট করতে করতে যখন 10:30 মতো বাজে, 10:30 11টা অলমোস্ট, এরকম একটা সময়ে লি হং এবং ওর হাজবেন্ড বাসায় ফেরে। বাসায় ফিরে বাইরের গেট যখন ওরা খুলে খুলে ভেতরের এরিয়াতে আসে, তখন ওরা খেয়াল করে যে ওদের মেইন বাসার যে ঘরের দরজা সেটা খোলা, এবং সেটা মানে পুরোটা খোলা না, অর্ধেকটা খোলা এরকম অবস্থায় আছে। তো এটা দেখে দুজনে খুব অবাক হয়। তো সুন গাং যে হাজবেন্ড, সে পেছনে ছিল, লি হং সামনে ছিল। সুন গাং পেছনে আর কি গেট লাগাইতে লাগাইতে লি হং যে ঘরের মধ্যে আগে চেক আউট করতে যাইতে চায় যে কি হয়েছে, বাসার দরজা খোলা কেন, ওরা তো লাগাই দিয়ে গেছিল। তো সেই মতো লি হং ফার্স্টে যে ঘরে প্রবেশ করে, ঘরে প্রবেশ করার পরে ওই 4জন ছেলে লি হংকে অ্যাটাক করে, এবং সাথে সাথেই লি হং চিল্লানি দেয়, এবং বাইরে থেকে সুনগাং সেটা শুনতে পায়। শুনতে পাওয়ার পরে সে ইমিডিয়েটলি ঘরের ভেতরে ঢোকে, এবং ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে তাকেও অ্যাটাক করা হয়, এবং দুজনকে আর কি এলোপাথারি মারধর করা শুরু করা হয়। লি হং এবং সুনগাং দুজনেই বুঝে উঠতে পারে না ফার্স্টে যে হোয়াট ইজ হ্যাপেনিং। ওরা নিজেদেরকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, বাঁচানোর চেষ্টা করতে থাকে, এবং ওরা 2জন, বাট ওদেরকে অ্যাটাক করেছে 4জন, সো ওরা সহজেই পেরে ওঠে না। ইন দ্য মিন টাইম 4জনের মধ্যে ওরা 2জন লি হংকে ধরে রাখে, এবং বাকি 2জন সুন গাংকে মেরে টেনে আলাদা একটা ঘরে লক করে দিয়ে আসে। দিয়ে 4জন মিলে লি হংকে টেনে নিয়ে যায় ওদের বেডরুমে। সুন গাংকে লক করে এসে ওরা লি হং এর কাছে আসে এবং টেনে নিয়ে যায়। তখন সুন গাং ওই সময় খুব চিল্লাইতে থাকে এবং বলতে থাকে যে ওর ওয়াইফ আর কি প্রেগনেন্ট, সো ওকে যেন টর্চার করা না হয় বা ওকে যেন মারা না হয়। মানে ও তখনও ইমাজিন করেনি যে আসলে লি হং এর সাথে কি হইতে যাচ্ছে। সো ও জাস্ট বলতে থাকে যে লি হংকে যেন মারা না হয়, ও প্রেগনেন্ট, ওকে যেন আঘাত করা না হয়। বাট এরপরে যেটা শুরু হয় সেটা আই গেস লি হং ও ইমাজিন করে নাই, ওর হাজবেন্ডও ইমাজিন করে না যে এত কিছু হইতে পারে। তো ওরা লি হংকে বেডরুমে নিয়ে যাওয়ার পরে, যেটা বলছিলাম যে ওরা লি হংকে টেস্ট করতে চেয়েছিল, সো 4জন 1 বাই 1 এবং 4জন একসাথে যেভাবে খুশি, যতবার খুশি লি হংকে রেপ করতে থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম লি হংকে মারতেও থাকে। মানে শুধু অ্যাবিউজ করে ওদের হচ্ছিল না,
সো ওরা ইচ্ছা মতো লিহংকে মারতেও থাকে এবং অ্যাবিউজও করতে থাকে। লিহংয়ের গায়ে ওরা টুথপিক দিয়ে ফুটা করে করে খুঁচায় খুঁচায় টর্চার করতে থাকে এবং ওরা যে সিগারেট খাচ্ছিল সিগারেটের আগুন দিয়ে লিহংয়ের শরীরে বিভিন্ন জায়গায় পুড়াইতে থাকে, অ্যাট দ্য সেম টাইম রেপ করতে থাকে। তো যথারীতি লিহং খুব চিল্লাচ্ছিল এবং যেহেতু প্রেগনেন্ট ছিল, সো ও যে ব্যথা পাক আর যাই হোক না কেন সেটা আমি বলবো যে হয়তো আরো 1000 গুণ বেশি লাগছিল ওর। সো ও চিল্লাতে থাকে আর ওর হাজবেন্ড পাশের রুম থেকে চিল্লাতে থাকে যে প্লিজ ওকে মেরো না, প্লিজ ওকে কিছু করো না, প্লিজ ওকে ছেড়ে দাও, দরকার হয় আমাকে মেরে ফেলো, তাও ওকে ছেড়ে দাও। এরকম এরকম করতে করতে দেখা যায় যে ছেলেগুলো আর কি ওয়ান বাই ওয়ান যেভাবে খুশি লিহংকে যখন টর্চার করছে, তখন যখন সুনগাং বেশি চিল্লাচ্ছে ওদের মধ্যে কেউ একজন হয়তো যে সুনগাংকে মেরে আসতেছে যেন বেশি চিল্লাইতে না পারে, ভয় দেখায় আসতেছে যে তুই যদি বেশি চিল্লাচিল্লি করিস তাহলে কিন্তু তোর ওয়াইফের সাথে আরো খারাপ হবে, এরকম। তো এই যে টর্চার, এটা শুরু হয় রাত 11টা থেকে লিহং এর উপরে এবং পরবর্তীতে জানা যায় যে এই 4জন মিলে 3 মাসের প্রেগনেন্ট লিহং এর উপরে টানা 8 ঘন্টা ধরে এই সেম সেক্সুয়াল অ্যাবিউজ এবং টর্চার চালাতে থাকে। নট অনলি রেপ, নট অনলি মারামারি, এভরিথিং করতে থাকে টানা 8 ঘন্টা। ইন দ্য মিন টাইম এক সময় ওদের মানে ওই ছেলেগুলোর মনে হয় যে এখন কিছু খাইতে ইচ্ছা করছে। So ওরা জানতো যে সুনগাং একজন প্রফেশনাল শেফ। ওরা সুনগাং এর রুমে যে বলে যে আমরা এখন কিছু খাইতে চাচ্ছি, তো তুমি যে আমাদের জন্য ফ্যান্সি যত রকমের ডিশ হয় সেগুলো বানাইতে থাকো, যদি তুমি এরকম না করো তাহলে তোমার বউয়ের উপরে আরো কি কি করবো তুমি ইমাজিনও করতে পারো না। সুনগাং ওর বউকে বাঁচানোর জন্য, যাতে অ্যাটলিস্ট জানটুকু বাঁচে, সেটার জন্য ওই অবস্থায় রান্নাঘরে যায় এবং চুপচাপ রান্না করতে থাকে ওই শয়তানগুলোর জন্য যারা কিনা পাশের রুমে তখনও লিহং এর উপরে সেম ভাবে টর্চার করতেছে। তো সুনগাং যখন রান্না করছিল তখন নাকি ও শুনতে পাচ্ছিল যে ওর বউ যে চিল্লাচ্ছে এরকম করে, টর্চার্ড হচ্ছে। তারপরে ও জাস্ট চাচ্ছিল যেন এই ছেলেগুলো যা করতে চাচ্ছে করা শেষ হয়ে গেলে অ্যাটলিস্ট জানটুকু রেখে ছেড়ে দিয়ে যেন চলে যায়। এই জন্য ওই ছেলেগুলা যে রান্না করতে বলছে ও রান্না করছিল। রান্না করা যখন শেষ হয় তখন সুনগাং এবং লি হং দুজনকেই টেনে একটা রুমের মধ্যে লক করে দিয়ে ছেলেগুলো খাইতে থাকে, সাথে ড্রিঙ্কস করতে থাকে, এনজয় করতে থাকে ওদের ফুড, ড্রিঙ্কস। এবং যখন ওরা খাবার দাবার এনজয় করছিল তখন সুনগাং এতক্ষণ পরে ওর বউকে লিটারালি একটু কথা বলার বা দেখার সুযোগ পাইছে। তো ও ফার্স্টেই মানে ও তো দেখেই বুঝতে পারে যে ওর উপরে কি হয়েছে বা এতক্ষণ মেয়েটা কি পরিমাণ কষ্ট সহ্য করছে। তো ও না বুঝতে পারে যে লিহং এর মানে শারীরিক কষ্ট যতখানি না হয়েছে, ও মেন্টালি খুব ভেঙে গেছে যে ওর সাথে যে এরকম কিছু হয়েছে এত এত ঘন্টা ধরে। প্রথমে দেখেই ও সুনগাং সেটা বুঝতে পারে এবং ও না ওর ওয়াইফকে মোটিভেট করতে থাকে যে যা হয়েছে কিছু না, তুমি মাথায় নিও না, তুমি ভুলে যাও, আমাদেরকে জাস্ট বাঁচতে হবে, ওরা চলে গেলে সব ঠিক হয়ে যাবে, দরকার হয় আমরা কাউকে কিচ্ছু বলবো না, তাহলে ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, তুমি ভুলে যাও, মনে করো যে এটা একটা কি বলবো দুঃস্বপ্ন ছিল, এরকম কথাবার্তা বলতে থাকে এবং বলতে থাকে যে তুমি কষ্ট পাও না বা তুমি এটা মনে করো না যে লাইফ শেষ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম লি হংও ওর হাজবেন্ডকে দেখেই বুঝতে পারে যে সুনগাংকে কতখানি মানে মারা হয়েছে কত ভাবে যেন সুনগাং চিল্লাচিল্লি না করে ওর ওয়াইফের জন্য। তো লি হং নিজেই অলরেডি ফিজিক্যালি মেন্টালি একেবারে শেষ হয়ে আছে, তারপরে ওর হাজবেন্ডকে সাহস দিতে থাকে যে তুমি ভয় পেও না, কিছু হবে না, তুমি হচ্ছে চিন্তা করো না, ওরা চলে গেলে সব ঠিক হবে। মানে দুজন দুজনকে জাস্ট মোটিভেট করতে থাকে যেন দুজন আর কি একেবারেই ভেঙে না পড়ে, যাতে বাঁচার ইচ্ছায় নষ্ট হয়ে না যায় এবং যাতে দুজন কোনোভাবে ওদের হাত থেকে মানে নিজেদেরকে বাঁচাইতে পারে। এরকম করতে করতে যখন এই ছেলেগুলোর খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এরা আবারও সুনগাং এর কাছ থেকে লি হংকে টেনে অন্য রুমে নিয়ে আসে। নিয়ে আসার পরে সেম যা যা এতক্ষণ করছিল আবারও করে, যেটা বলছিলাম টোটাল 8 ঘন্টা। এবং এই টোটাল 8 ঘন্টা টর্চার যখন শেষ হয়ে যায় তখন ওরা এই দুজনকে আবারও কিছু সময়ের জন্য একসাথে
দেয় একটা রুমে, এবং ওরা এবার ডিসাইড করতে থাকে যে ওরা এখন কি করবে। মানে এই 4টা ছেলে আর কি প্ল্যান করতে থাকে যে এখন কি করবে। এখন ওরা প্ল্যান করে যেটা আলটিমেটলি ডিসাইড করে যে যদি আমরা এদেরকে ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে তো এরা এখনই পুলিশের কাছে যাবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, কোনো না কোনো দিন সবাই সবকিছু জানতে পারবে, এবং এই ছেলেগুলোকে হয়তো জেলে যাইতে হবে এত মানে নিকৃষ্ট রকমের অপরাধ করার জন্য। সো ওরা ডিসাইড করে যেহেতু আশেপাশের মানুষ কেউ টের পায়নি, কোনো সারা শব্দ পায়নি, কেউ এখন পর্যন্ত আসেও নাই সেভ করতে, সো বেটার আমরা এদের দুজনকে মেরে ফেলি, এবং মেরে কোথাও একটা জাস্ট চাপা দিয়ে চলে যায়। যেই চিন্তা সেই কাজ। এরপর ওরা যেই রুমে দুজনকে একসাথে রেখেছিল ওই রুমে যায়। তখন অলরেডি দুজনেরই আর মায়ের খেতে খেতে বা লি হং এ যে ফিজিক্যালি অ্যাবিউজ হতে হতে দুজনেরই আর আসলে দুজনকে সেভ করার মতো চেষ্টা করারও কোনো ক্ষমতা ছিল না। ওরা জাস্ট মানে কি বলবো, মরা মানুষের মতোই অবস্থা হয়ে গিয়েছিল। কোনো এনার্জি ছিল না যে সেটা দিয়ে ওরা সেভ করতে চেষ্টা করবে নিজেদেরকে। ওরা প্রথমে যেটা করে, সুন গাং মানে হাজবেন্ডকে এরকম একটা পলিথিন ব্যাগ দিয়ে লি হং এর সামনেই মাথা আর কি বেঁধে, নাক মুখ বেঁধে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। তখন লি হং খুব কষ্ট পাইতে থাকে, খুব চিল্লাতে থাকে যে মারার দরকার নাই, আমরা কাউকে কিচ্ছু বলবো না, তোমরা তোমাদের মতো চলে যাও, আমরা আমরা কিচ্ছু বলবো না, দরকার হয় আমরা মানে এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাবো, আমরা কাউকে কিছু জানাবো না, জাস্ট মেরে ফেলো না। লি হং এর সামনে একে তো ওকে এতক্ষণ যা করা হয়েছে সেটাই অনেক অনেক বেশি, ইমাজিন করাও যায় না। তারপর আবার তার চোখের সামনে তার হাজবেন্ড কে এভাবে মেরে ফেলার চেষ্টা করছে। সো লি হং জাস্ট, ওর গায়ে কোনো এনার্জি নাই, কিন্তু ও জাস্ট রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ মেরে ফেলো না ওকে, প্লিজ মেরে ফেলো না ওকে। বাট ছেলেগুলো কোনো কথাই শোনে না, এবং সুনগাংকে প্লাস্টিক ব্যাগ দিয়ে এভাবে চেপে মেরে ফেলে। এবং তারপরে সেম ভাবে লি হংকে ওরা প্লাস্টিক ব্যাগ দিয়ে মাথা পেঁচায় শ্বাসরোধ করে মেরে ফেলে। মেরে ফেলার পরে ওরা দুজনের বডি টানেলের মতো যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে ওদের বডি ভেতর দিকে রেখে এসে টানেলের মুখটা বিভিন্ন জিনিস দিয়ে জাস্ট ঢেকে রাখে, যেন মনে হয় যে এটা অনেকদিন ধরে এইভাবে বন্ধ অবস্থাতেই আছে এবং কেউ যেন সন্দেহ করতে না পারে। এরপর জাস্ট ইমাজিন যে এই ছেলেগুলার মাইন্ড কতখানি ঠান্ডা ছিল এই টোটাল সময়ে। যে প্রথমত তো ওরা চুরি করছে, তারপরে ওরা দুজনকে এভাবে টর্চার করছে, ওরা 8 ঘন্টা ধরে লি হংকে রেপ করছে। এর মাঝখানে ওরা খাবার খাইছে, ড্রিঙ্কস করছে, আড্ডা দিছে, দেওয়ার পরে দুজনকে মেরে ফেলছে, মেরে ফেলে ওদের বডি রেখে আসছে লুকায়ে। রেখে আসার পরে ওরা এতটুকু চিন্তা করতে পারছে যে আমাদেরকে আসলে ফুল বাসাটা ক্লিন করে ফেলতে হবে, যেন কেউ যদি এই বাসায় আসেও পরে তাও যেন বুঝতে না পারে যে এই বাসার মধ্যে যে কিছু হয়েছে। তোরা যথারীতি বাসার সবগুলো বেডের বেডশিট চেঞ্জ করে দেয়, বালিশের কভার চেঞ্জ করে দেয়, বেড ক্লিন করে, রুম ক্লিন করে, ওরা যা যা উল্টাপাল্টা করছিল সব গুছায়ে জায়গা মতো রেখে সুন্দর করে ক্লিন করে। জাস্ট একটা জিনিসই করে নাই, সেটা হচ্ছে টেবিলের লেফট ওভার খাবারগুলো ওরা ফেলে নাই বা পরিষ্কার করে নাই। ওটা ওভাবেই রেখে ওরা ওদের মতো বের হয়ে যায় বাসা থেকে, এবং ওরা চারজন দুজন দুজন করে আলাদা আলাদা দুটো গাড়ি বুক করে আর কি অনেক দূরে চলে যায়। অ্যাট দ্য সেম টাইম ওরা মানে যেই যেই সাপোজ চিপস খাইছে, সিগারেট খাইছে, এই ময়লাগুলা প্লাস লি হং এবং সুনগাং এর ম্যারেজ সার্টিফিকেট ওরা ওখান থেকে নিয়ে নেয়, আসলে আই গেস এই জন্য যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে সহজে যে এরা আসলে কে ছিল, বা এই হাজবেন্ড ওয়াইফ দুজনের নাম কি অর সামথিং লাইক দ্যাট। ওরা হয়তো জানতো না যে ওদের মা কিছু দূরেই আরেকটা বাসায় থাকে। এরকম জিনিসপত্র নিয়ে ওরা একটা ব্যাগে ভরে, প্লাস ফু গাং এর প্যান্ট, হয়তো ওখানে কোনো এভিডেন্স ডিএনএ লেগে থাকতে পারে বা ব্লাড লেগে থাকতে পারে, এই কারণে ওরা আর কি ওর প্যান্টটা সহ এই ব্যাগে করে জিনিসপত্রগুলো কিছু দূরে যেয়ে ওই নদীর মধ্যে ফেলে দেয়, দিয়ে ওরা ওদের মতো চলে যায়। তো তারপর বলছিলাম হচ্ছে 13 সালের কাহিনী। এরপর ওদেরকে জেলেই রাখা হয় চারজনকে, আরো জিজ্ঞাসাবাদ করা হয়, আরো প্রমাণ খুঁজে বের করা হয়। এবং যখন ওরা পুলিশ জানতে পারে যে ওরা আর কি ওদের বাসার বেডশিট
গুলো সব চেঞ্জ করে এসেছিল, তখন পুলিশ আবার যে লি হংদের বাসা সার্চ করে, বেডশিট গুলা উঠায় ওরা যেটা দেখে যে ম্যাট্রেস যেটা থাকে বা জাজিম তোশক যাই থাকে না কেন, ওইগুলার মধ্যে আর কি লি হং এবং সুনগাংকে যে টর্চার করা হয়েছে, ওদের ব্লাড আসলে চাদর চেঞ্জ করার কারণে বোঝা যায়নি, বাট ম্যাট্রেসের মধ্যে ওদের ব্লাড জমা হয়ে আছে, শুকায় গেছে ভেতরে, এরকম অনেক ব্লাড স্টেইন পাই। তারপরে সকল প্রকার এভিডেন্স প্রুফস কালেক্ট করার পরে 2016 সালে কেসটার ট্রায়াল শুরু হয়, এবং ট্রায়াল শুরু হওয়ার পরে যেটা বলেছিলাম যে এদের মধ্যে একজন ছিল যার কিনা বয়স 17-র কম, সো এই একজনকে আসলে মাইনর হিসেবে ধরা হয়। এবং আমরা তো সবাই জানি যে এরকম রুলস সব দেশেই থাকে যে নির্দিষ্ট বয়সের কম হইলে কেউ যদি ক্রাইম করে তাহলে তাকে আসলে ডেথ সেন্টেন্স বলি বা লাইফ ইমপ্রিজনমেন্ট বলি, এই সাজাগুলো আসলে দেওয়া হয় না, ওদেরকে অন্য সিস্টেমে কাউন্ট করা হয় আমি বলবো, বা ওদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ওদেরকে মেবি রিহ্যাবস বা এরকম সিস্টেমে ফেলা হয়। তো সেম ভাবে যেহেতু একটা ছেলে মাইনর ছিল, সো ওকে কোনো শাস্তি দেওয়া হয় না, ওকে প্রাথমিক পর্যায়ে শুধরানোর জন্য একটা জায়গায় রাখা হয়, এবং বাকি 3 জনকে ইমিডিয়েটলি ডেথ সেন্টেন্স শোনানো হয়, মানে ওদেরকে ফাঁসির সাজা শোনানো হয়। এবং শোনানোর পরে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ওদের 3 জনকে ফাঁসি দেওয়া হয়। আর যে ছেলেটা ছিল হচ্ছে ছোট, মানে 17 বছর ছোট, ওর জন্য পরে ওই সময় আসলে চায়নার যে রুলস ছিল সবার মতোই যে মাইনর হলে তাকে এরকম কঠিন সাজা দেওয়া যাবে না, এই সিস্টেমটাই চেঞ্জ করে ফেলা হয়, এবং চেঞ্জ করে এরকম করা হয় যে 12 থেকে 14 বছর, 12 থেকে 14 বছরের মধ্যেও যদি কেউ এরকম কোনো ক্রাইম করে যে যেটা কিনা একেবারে এরকম পারফেক্ট প্ল্যান্ড মার্ডার হোক, রেপ হোক, মার্ডারের চেষ্টা করা হোক, মানে যেটা কিনা খুবই কি বলবো একেবারেই খুবই জঘন্য লেভেলের ক্রাইম, এরকম কোনো ক্রাইম যদি 12 থেকে 14 বছরের মতো কোনো বাচ্চাও করে থাকে, তাও আসলে সে যে এই ক্রাইমটা করে ফেলছে, আগে থেকে প্ল্যান করছে, ইনক্লুড হয়েছে, এবং করার পরেও এসে চুপচাপ নর্মাল লাইফে থাকার চেষ্টা করতেছে, এইটা আসলে সাংঘাতিক, এবং এই কারণে ছোট হওয়া সত্ত্বেও তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে। এবং সেই অনুযায়ী এই ফোর্থ ছেলেটা, যেটা আর কি 17 বছর কম ছিল, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, মানে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু পরবর্তীতে আবার ওই ছেলেটা নাকি জেলের মধ্যে খুব থাকে না কিছু টার্মস যে ভালো আচরণ করার জন্য বা ভালোভাবে থাকার জন্য বা ওর ভেতরে ভালো হওয়ার গুড উইল আছে, এসব দেখে তাকে হচ্ছে ওর যে সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড সেটা কমায় 22 বছর করা হয়, এবং সেই অনুযায়ী ওকে জেলে দিয়ে দেওয়া হয়। তো এই ছিল আজকের স্টোরি, যে স্টোরিটাতে আমাদের যে দুজন ভিকটিম লি হং এবং সুন গাং, যারা একেবারেই খুব সাধারণ একটা নিউলি ম্যারিড কাপল ছিল, এবং যাদের একটা বাচ্চা আসার কথা ছিল, বাকি লাইফ খুব সুন্দর ভাবে কাটানোর কথা ছিল, তাদের আসলে এরকম একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে লাইফ শেষ হয়ে যায় আমি বলবো। এবং ইভেন মৃত্যুর সময়ও যে লি হং, যে কিনা প্রেগনেন্ট ছিল, তাকে 8 ঘন্টা ধরে যে টর্চার করা হয়েছে, আমি বলবো যে আগেও আমরা আরো অনেক কেস এক্সপ্লেন করেছি এবং অনেক ব্রুটালিটি ছিল, বাট এইটা আমি বলবো যে মানে অন্য লেভেলের ছিল। এবং এই কেসের ক্ষেত্রে যারা ক্রিমিনাল, তারা আবার এমন না যে কোনো সিরিয়াল কিলার বা কোনো প্রফেশনাল কিলার, আগে বড় কোনো ক্রাইম কেস আছে এরকম কিছুই না, একজন জাস্ট একটু ছুটকা ছাটকা চুরির হাত ছিল, বাট তারপরেও তারা যে এত বড় একটা মানে ক্রাইম করে ফেলছে, মানে আমি প্রথমে যখন এই কেসটা নিয়ে স্টাডি করছিলাম আমি নিজেই প্রথম দিকে মানে ধরতে পারিনি যে ক্রাইমটা আসলে কারা করলো, কিভাবে হইলো। কারণ প্রথম থেকে যখন কেসটা শুরু হয় তখন আসলে বোঝাই যায় না যে বাইরে থেকে 4 জন ছেলে ফ্রম নোহোয়্যার এভাবে ইনক্লুড হয়ে এত কিছু করে ফেলছে। যাই হোক, বেশি কথা বলছি না, জায়রা,
আই হোপ যে তাড়াতাড়ি দেখা হবে। প্রমিসও করছি না, কারণ আমার কথা বলা যায় না। যাই হোক, আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে, সাপোজ আমি অমুক স্টোরি শুনতে চাই বা আমি তমুক স্টোরি শুনতে চাই, তাহলে আপনারা আমাকে আসলে কমেন্টসে জানাতে পারেন। কারণ অনেক সময় এরকম হয় যে আমি মানে এরকম ক্রাইম স্টোরি তো অভাব নাই, বাট আমার খুঁজতে যাই যখন, তখন দেখা যায় যে আমি ঠিক চুজ করে উঠতে পারি না যে কোনটা কভার করা যায় এখন। তো আপনারা যদি এরকম সাজেশন দিতে পারেন বা আমাকে জানাতে পারেন যে অমুক স্টোরি আপনারা শুনতে চান, তাহলে আমার স্টোরি চুজ করতে একটু তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি আমি স্ক্রিপ্ট রেডি করে আপলোড করতে পারবো। সো এনিওয়েজ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।